ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। শিমুল আহমেদ, তোমাদের 11টায় ক্লাস না? শিমুল আহমেদ, হ্যালো। শিমুল আহমেদ, শিমুল আহমেদ শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের 11টায় না ক্লাস? স্যার গ্রুপে লিংক দেওয়া আছে তো, এই হ্যাঁ, জন্য স্যার ঢুকে গেছি আমি। আচ্ছা, বের হয়ে যাবে স্যার। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? বয়েজ, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাদের 9টা 5-এ উপস্থিত হচ্ছে 5 জন।
স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখানে দেখো, এই প্রবলেম থেকে আমরা পুরো অঙ্ক মানে বিশদ আয় বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো দেখব। পুরো যে কাজটা, আর্থিক বিবরণী কাজ, এটা এই অঙ্ক থেকে দেখবো এখন। পণ্য ক্রয় ও বিক্রয় ডেবিটে এবং ক্রেডিটে বলা আছে। ডেবিটেরটা হচ্ছে ব্যয় আর ক্রেডিটেরটা হচ্ছে আয়। পণ্য ফেরত, দেখো ডেবিটে যেটা আছে এটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত। তার মানে পণ্য ফেরত বিপরীতে থাকে। ডেবিটেরটা হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় থাকে ক্রেডিটে আর বিক্রয় ফেরত থাকে ডেবিটে। ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত, ডেবিটে থাকে ক্রয় আর ক্রেডিটে থাকে ক্রয় ফেরত। বেতন এক ধরনের ব্যয়, তবে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আন্তঃপরিবহন মানে পণ্য ক্রয় সংক্রান্ত খরচ, আন্তঃপরিবহন আসবে ক্রয় বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। আন্তঃপরিবহন, আন্ত মানে ভিতরে, ভিতরে পণ্য নিয়ে আসার জন্য যে খরচ তাকে বলে আন্তঃপরিবহন। এটা ক্রয় পরিবহন বোঝাচ্ছে। বহিঃপরিবহন মানে বিক্রয় পরিবহন, বহিঃপরিবহন, বহি মানে বাইরে, বাইরে পণ্য নিয়ে যাওয়ার জন্য যে খরচ, তার মানে এটা হচ্ছে বিক্রয় পরিবহন খরচ। বীমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, এগুলো পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। ব্যাংক জমা 15,000, এটা সম্পদ, সম্পদের মধ্যে যাবে এবং এটা চলতি সম্পদের মধ্যে যাবে। মূলধন ক্রেডিটে আছে 5 লাখ, মানে শুরুতে যে টাকা আনয়ন করা হয়েছে। ক্রেডিটে থাকার ফলে মূলধন ক্রেডিট দিকে 5 লাখ আছে, বাইরে থেকে টাকা নিয়ে আসা হয়েছে, তাহলে এটা এক ধরনের প্রতিষ্ঠানের দায়। দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে, এটা সম্পদ, এই জন্য ডেবিটে। পাওনাদার অর্থ যাদেরকে টাকা দিতে হবে, এটা দায়, দায় পাশে যাবে। আর্থিক অবস্থার বিবরণীর দায়ের মধ্যে লিখতে হবে, এবং দায় মানে চলতি দায়ের মধ্যে লিখতে হবে। যন্ত্রপাতি 2,80,000, এটা স্থায়ী সম্পদ, কারণ যন্ত্রপাতি ক্রয় করলে এটা কি দীর্ঘদিন চলে? দীর্ঘদিন চলে। এবং জমিটা হচ্ছে স্থায়ী সম্পদ। 10% ঋণ প্রদেয় 2020 সালে, প্রদেয় মানে 2020 সালে পরিশোধ করতে হবে। 2020 সালে পরিশোধ করতে হলেও 17 সালে সুদ দিতে হবে 1 বছরের। তাহলে 17 সালে 1 বছরের 1 লাখের উপর 10% সুদ নির্ণয় করবা, আসবে 10,000। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি মানে এতদিন যন্ত্রপাতির জন্য যে অবচয় ধরা হয়েছে, এটা হচ্ছে 56,000। এতদিন যন্ত্রপাতির জন্য 56,000 টাকা অবচয় ধরা হয়েছে, তাহলে যন্ত্রপাতি থেকে মাইনাস হবে। কুড়িন সঞ্চিতি 500, মানে অনুমান করা হচ্ছে যে 500 টাকা আদায় হবে না, এভাবে একটা ফান্ড তৈরি করা আছে। তাহলে কুড়িন সঞ্চিতির যে ফরম্যাট, কুড়িন
যোগ নতুন কুড়িল সঞ্চিতি বাদ পুরাতন, এভাবে পরিচালন ব্যয়ের ভিতরে পুরাতন কুড়িল সঞ্চিতি হিসাবে 500 মাইনাস হবে। মজুদ পণ্য 1 জানুয়ারিতে 3000, এটা ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। সমাপনী সমন্বয় দেখতে পাচ্ছ বয়েজ? সমন্বয়টা জি স্যার। সমন্বয়ে যেটা বলা হচ্ছে যে মজুদ পণ্যের দুইটা মূল্য আছে, যখন দুইটা মূল্য থাকে তখন কম মূল্যটা হিসাবে লিখতে হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যখন সমাপনী মজুদ পণ্য মাইনাস করবা, তখন কম মূল্য 4000 টাকা মাইনাস করতে হবে। যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে। 10% অবচয় এটা চলতি বছরের পরিচালন ব্যয়ের ভিতর ধরতে হবে। বেতন 6000 টাকা বকেয়া আছে, বকেয়ার মধ্যে লিখবা বকেয়া বেতন 6000, পরিচালন ব্যয়ের মধ্যে বেতনের সাথে যোগ হবে। বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া হয়েছে 2500, তাহলে বীমা থেকে 2500 টাকা মাইনাস করতে হবে এবং পরিচালন ব্যয়ের মধ্যে সম্ভাব্য কুরিন 10% ধরতে হবে। কুরিন মানে যেটা আদায় হবে না, এটা অনুমান করা হচ্ছে যে 10%। 10% মানে এটা দেনাদারের উপরে 10% ধরবা, ধরে পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। ঋণের সুদ বকেয়া আছে মানে 1 বছরের যেহেতু হিসাব, এখানে এই অঙ্কে 20 সালে প্রদেয় বলা আছে ঋণ, অঙ্কটা 17 সালের। হিসাবের নিয়ম হচ্ছে যে কোনো হিসাবের ভিতরে 1 বছরের বেশি খরচ দেখানো যায় না, এই জন্য ঋণের সুদ লিখবে 1 বছরের। এরপরে এখন দেখো বিশদ আয় বিবরণী, যেখানে একেবারে বিক্রয় থেকে শুরু করে নেট লাভ পর্যন্ত নির্ণয় করা আছে। মোট বিক্রয় বলা ছিল 2,90,000, এখান থেকে ফেরত 4000 টাকা মাইনাস করে 2,86,000 টাকা বাইরে করাবে। এটা যদি কেউ প্রথম কলামে লিখে মাইনাস করে তারপর লাস্ট কলামে লিখে, তাতেও প্রবলেমের কিছু নাই। প্রথম কলামে যদি 2,90,000 কেউ লিখে ফেরত 4000 মাইনাস করে লিখে, তাও হতো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যে বিক্রয় 2,90,000 টাকা বাদ বিক্রয় ফেরত, স্যার এখানে স্যার বিক্রয় ফেরত তো স্যার কেন স্যার 4,000 টাকাটা আগে লিখলাম, স্যার 3,000 টাকা লিখলে হতো না? ডেবিটেডটা হচ্ছে বিক্রয় ফেরত, অতএব 3000 লিখলে হবে না। ডেবিটেডটা স্যার বিক্রয় আরেকবার বলবেন, বুঝিনি স্যার। ডেবিটেডটা হচ্ছে বিক্রয় ফেরত, ঠিক আছে? ডেবিটেডটা বিক্রয় ফেরত হওয়ার কারণে ডেবিটেড টাকা থেকে মাইনাস হবে। তোমাদের এই যে 12,194 আলিফ, তোমাদের ক্লাসের তো ছাত্র? 12,194 আলিফ তোমাদের ক্লাসের ছাত্র না? জি স্যার আমাদের, হ্যাঁ স্যার। তারপর সাজিম 12,183, জি সাজিম ক্লাস 10 এর ছাত্র? স্যার আপনি আরেকবার বলবেন, ওই যে স্যার বিক্রয় 2,90,000 টাকা আর পণ্য ফেরত স্যার ডেবিটের 4,000 টাকা নইলে
কারণ দেখো ডেবিটে বিক্রয় ফেরত আসছে 4,000, এই কারণে ডেবিটেরটা হচ্ছে, ক্রেডিটে বিক্রয় থাকে আর বিক্রয় ফেরত থাকে ডেবিটে। ফেরত দেখতে পাচ্ছ 4,000, ওটা 3,000 লিখলে হবে না, 3,000 হ্যাঁ স্যার 3,000 দেখতে পাচ্ছি স্যার। তোমার ডেবিটেরটা হচ্ছে বিক্রয় ফেরত 4,000 আর ক্রেডিটেরটা হচ্ছে ক্রয় ফেরত 3,000। স্যার অপোজিটটা হবে তাহলে? অপোজিটটা হবে। স্যার মানে স্যার অপোজিট হবে, যদি স্যার ক্রেডিট বিক্রয় হ্যাঁ 2,90,000 হয় তাহলে অপোজিট ডেবিটেডটা হবে। হ্যাঁ অপোজিট, অপোজিট হবে, হ্যাঁ। এরপরে দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর প্রারম্ভিক মজুত পণ্য 3,000, ক্রয় বলা ছিল প্রশ্ন 1,47,000, বাদ ক্রয় ফেরত 3,000, মাইনাস করে 1,44,000। আন্ত পরিবহনের টাকা মানে ক্রয় পরিবহনের টাকা 2,000 দিয়ে 3,000, 1,44,000 আর 2,000 যোগ করে 1,49,000। এখান থেকে সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য বলা ছিল, সেখান থেকে কম মূল্যটা মাইনাস হবে 4,000, মাইনাস করে আসলো বাইরে 1,45,000। 2,86,000 থেকে 1,45,000 মাইনাস করলে মোট মুনাফা 1,41,000। যখন মোট মুনাফা চাইবে তখন এই মুনাফা পর্যন্তই, মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করে অঙ্ক শেষ হবে, যখন মোট মুনাফা চাইবে ওই সময়। ক্লিয়ার? তারপরে স্যার সবসময় সব অঙ্কে মনে করো যে মোট মুনাফা, নেট মুনাফা চাইবে না, কোন অঙ্কে মোট মুনাফা পর্যন্ত চাইবে, তখন মোট মুনাফা পর্যন্ত করেই অঙ্ক শেষ হবে। তারপরে বেতন যোগ বকেয়া আছে 20,000 যোগ 6,000, 26,000। বহি পরিবহন বিক্রয় সংক্রান্ত ব্যয়, লক্ষ্য করো আন্ত পরিবহন যাচ্ছে উপরে মোট লাভের মধ্যে, আর বহি পরিবহন আসতেছে নিচে পরিচালন ব্যয়ের মধ্যে। যখনই একটা উঁচু নিচু করে লিখবা, মনে করো কেউ ভুল করে যখন বহি পরিবহন নিয়ে যাবে উপরে আর আন্ত পরিবহন যখন নিচে নিয়ে আসবে তখনই ভুল হয়ে যাবে। বিজ্ঞাপন ব্যয় 2,500, বীমা খরচ 5,000, বাদ অগ্রিম 2,500 মাইনাস করে 2,500, অবচয় 2,80,000 উপর 10% 28,000। কুড়িদিন সঞ্চিতির ব্যাপারটা দেখো, মূলত নতুন থেকে পুরাতনটা মাইনাস হয়। নতুনটা হচ্ছে 7,000 টাকার 10%, এটা হচ্ছে 700, আর পূর্বের ধরা আছে 500, এখানে বোঝায় যে 700 টাকার মধ্যেই 500 টাকা যোগ আছে। এই জন্য নতুন অংশ কতটুকু? নতুন অংশ হচ্ছে 200, এই জন্য 200 বাইরে গেল। পার্সেন্টেজ দেনাদারের উপরে পার্সেন্টেজ ধরে যে টাকাটা আসলো সেখান থেকেই তুমি রেওয়ামিলের ক্রেডিটে যে টাকা থাকবে এটা মাইনাস করবা, দিয়ে চলে আসতেছে 200। তারপর 26,000 থেকে 200 পর্যন্ত যোগ করে টোটাল ব্যয় হচ্ছে 60,000 টাকা। 1,41,000 থেকে 60,000 মাইনাস করে চলে আসলো 81,000। এই 81,000 হচ্ছে পরিচালন মুনাফা। যখন তোমাকে পরিচালন মুনাফা নির্ণয় করতে বলবে তখন এই পর্যন্ত করেই অঙ্ক শেষ হবে, 81,000 পর্যন্ত করে দেখাবা। তখন নেট লাভ যদি না চাই তখন 81,000 পর্যন্ত পরিচালন মুনাফা নির্ণয় করো যদি বলা হয়, তাহলে 81,000 পর্যন্ত করে অঙ্ক শেষ হবে।
বাদ অন্যান্য ব্যয়ের মধ্যে ঋণের সুদ, এটা অন্যান্য ব্যয়ের এখানে অপরিচালন ব্যয় যদি বলো তাতেও প্রবলেমের কিছু নাই। এখানে ঋণের উপরে 10% সুদ যদি ধরো তাহলে 10,000 টাকা আসবে। এটা এক ধরনের ব্যয়। এই জন্য 81,000 থেকে 10,000 মাইনাস করে নেট মুনাফা হচ্ছে 71,000। কোনো কোশ্চেন থাকলে বলো। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বয়েজ না স্যার, আমার কোনো কোশ্চেন নেই স্যার। আছে? স্যার আমি স্যার পরিচালন ব্যয়ের যে অবচয় আর সমাপনী কুড়ি ও সন্দেহজনকটা। অবশ্যই হচ্ছে সম্পত্তির উপর, যে সম্পত্তির উপর অবচয় ধরতে বলবে। এখানে যন্ত্রপাতির উপরে 10% ধরতে বলছে, এই জন্য যন্ত্রপাতির টাকার উপরেই 10% ধরবা। আর সম্ভাব্য কুড়িন 10%, এটা দেনাদারের উপরে সম্ভাব্য কুড়িন ধরবা। ধরার পর রেওয়ালে ক্রেডিটে আগে স্যার কিভাবে বুঝবো যে স্যার সমাপনী কুড়ি ও সন্দেহজনক হবে এটা? এটা যে সমন্বয়ে দেখো উল্লেখ আছে 10% ধরতে হবে বলা আছে কুড়িন, মানে তুমি এটা অনুমান করতেছো যে আদায় হবে না 10% টাকা। এটা এক ধরনের ব্যয়, এই কারণে পরিচালন ব্যয়ের মধ্যে আসে। কিন্তু এই ব্যয়ের মধ্যে এই টাকা থেকে তোমার রেওয়ালে ক্রেডিটে পূর্বে থেকেই যে টাকা ধরা আছে সে টাকা মাইনাস করতে হবে, করলে তোমার এখনকার ব্যয় আসবে। তুমি জানলা যে তোমার মোট খরচ হচ্ছে এখন 1,000, এর ভিতরে পূর্বের খরচ 800 আছে, তাহলে এখনকার খরচ কত? মোট খরচ 1,000, এর মধ্যে পূর্বের খরচ আছে মনে করো 800, তাহলে এখনকার খরচ কত বলো? পূর্বের খরচ যা আছে বর্তমানে তুমি মোট 10,000 টাকা মনে করো দিচ্ছ, এর মধ্যে পূর্বের তোমার দেনা 8,000 টাকা আছে, তাহলে বর্তমানে তোমার খরচ কত টাকা বলো? যে কোনো একজন বলো। হ্যালো, শুনতে পাচ্ছ? এই কারণে নতুন কুড়িন থেকে পুরাতনটা মাইনাস হয়। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই মাইনাস করলে বর্তমানের এই খাতে কুড়িন খাতে বর্তমানে ব্যয় হচ্ছে 200 টাকা। এখানে যে ব্যয়গুলো লিখবা সেটা হচ্ছে বর্তমানের ব্যয়। বর্তমানের ব্যয় মানে এই বছরের ব্যয়গুলো লিখতে হবে, এর ভিতরে পূর্বের কোনো ব্যয় থাকলে মাইনাস করে দিতে হবে। ঠিক একই কারণে বর্তমান কুড়িন ধরতেছো যে আদায় হবে না 700, এর মধ্যে পূর্বের আদায় হবে না ধরছিলা 500, তাহলে বর্তমানের কত? বর্তমানে 200। এই কারণে 700 থেকে 500 মাইনাস করে 200 লিখলা বাইরের কলামে। এরপরে এখন নেক্সট স্ক্রিন দেখতে পাচ্ছ, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী মানে তৈরি করো বলা হলো তোমার। তাহলে এটা হচ্ছে মালিকের সেকশন, মালিক মূলধন দিয়েছে এবং মালিক নেট লাভ পাবে, তাহলে এটার ফলাফল কি চলে আসবে? মালিক মূলধন দিয়েছে, মালিক নেট লাভ পাবে, তাহলে এর ফলাফল কি চলে আসবে? তার মোট পাওনা
ব্যবসা থেকে 5,71,000। মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী মানে এখানে মালিক মূলধন দিয়েছে 5 লাখ আর নেট লাভ পেয়েছে 71,000, তাহলে মোট তার 5,71,000 টাকা টোটাল প্রতিষ্ঠান থেকে পাবে। এটাকে বলে মালিকানা সত্ত্ব। নেক্সট অংশ দেখতে পাচ্ছ আর্থিক অবস্থার বিবরণীর। এখানে স্থায়ী সম্পদগুলো আলাদা করে লিখতে হবে। বাসায় জিনিসপত্র সব কি এক জায়গাতে রেখে দাও নাকি আলাদা করে সাজিয়ে রাখো? বয়েজ, আলাদা করে সাথে রেখে। ঠিক তেমন এখানেও স্থায়ী সম্পদগুলো আলাদা করে সাজাতে হবে। স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ, এগুলো সব আলাদা করে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখতে গেলে তোমার এখানে যন্ত্রপাতি আছে 2,80,000। এখান থেকে পুঞ্জীভূত অবচয় মানে এতদিন অবচয় লিখেছ 56,000, যেটা রেওয়া মিলে দেওয়া আছে। সেখান থেকে তোমার চলতি বছরে আরো অবচয় ধরলে 28,000, দিয়ে মোট অবচয় হচ্ছে 84,000 টাকা মাইনাস করতে হবে। দিয়ে যন্ত্রপাতির নিট মূল্য বর্তমানে দাঁড়াচ্ছে হচ্ছে নিট মূল্য বর্তমানে দাঁড়াচ্ছে 1,96,000। জমি ও স্থায়ী সম্পদের মধ্যে রেওয়া মিলের ডেবিটে ছিল, যোগ করে হলো 6,69,200। মোট স্থায়ী সম্পদ নির্ণয় করো বললে তার উত্তর হবে 6,69,200। মোট স্থায়ী সম্পদ বা মোট নিট সম্পদ নির্ণয় করো বললে তাই হবে। চলতি সম্পদ আবার আছে নগদ ব্যাংক জমা, মূলত স্থায়ী সম্পদ ছাড়া আর যা কিছু আছে সবই চলতি সম্পদ। দেনাদার আছে, দেনাদারের টাকা লিখবা। দেনাদারের টাকা হচ্ছে 7,000 বাদ সমাপনী কুঋণ বা সন্দেহজনক কুঋণ সঞ্চিতি, যেটা পার্সেন্টেজ আকারে ধরা আছে। এটা হচ্ছে 700 টাকা, 10% ধরতে বলছিল, তাহলে নেট দেনাদার বর্তমানে হয়ে যাচ্ছে 6,300 টাকা। অগ্রিম প্রদত্ত বীমা 2,500, সমাপনী মজুদ পণ্য 4,000। যোগ করে তোমার মোট চলতি সম্পদ হলো 27,800। এরপর যোগ করলে মোট সম্পদ হচ্ছে 6,97,000। এই হলো যোগফল। মালিকানা সত্ত্ব সমাপনী উদ্বৃত্ত কিছুক্ষণ আগে বের হয়েছে 5,71,000। এটা বোঝায় যে তোমার আচ্ছা মোট সম্পদ নির্ণয় করো বললে তোমার অঙ্কের উত্তর হয়ে যাবে 6,97,000 পর্যন্ত। আবার মোট চলতি সম্পদ নির্ণয় করো বললে তার উত্তর হবে 27,800। তখন 15,000 থেকে 4,000 পর্যন্ত যোগ করে দেখাবো। তারপরে দায় পাশে মালিকানা সত্ত্ব মানে মালিকের পাওনা। ব্যবসা থেকে মোট 5,71,000। দীর্ঘমেয়াদী দায় ঋণের টাকা পরিশোধের সময় পাওয়া যায়, 5 বছর 10 বছর সময় পাওয়া যায়। এই জন্য এটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণের টাকা 1,00,000 যেটা শোধ দিতে হবে, এটা এক ধরনের দায়। স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়, বাকি সবগুলোই যাবে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়ের মধ্যে। এখানে পাওনাদার আছে 10,000, ঋণের সুদ বকেয়া 10,000, আর বকেয়া বেতন 6,000।
এগুলো যোগ করে 26,000 মোট স্বল্প মেয়াদী যায়, যেগুলো খুব কম সময়ের মধ্যে শোধ দিতে হবে। তারপর 26,000 আর 1,00,000 যোগ করে বাইরে চলে যাচ্ছে 1,26,000। তারপরে এখন সরি, হ্যালো, জি স্যার। আছি স্যার। এরপরে এখন তোমার টোটাল টোটাল হয়ে গেল এখন মালিকানা সত্ত্ব ও দায়, দায়ের টাকা কত হয়ে গেল টোটাল? 6,97,000। এইভাবে উভয় দিক যোগ হবে। উভয় দিক যোগ করার পর সম্পদ পাশে মোট টোটাল হচ্ছে 6,97,000 যোগফল, আর মালিকানা সত্ত্ব ও দায় পাশে টোটাল যোগফল হয়ে যাচ্ছে 6,97,000 দিয়ে এখন উভয় দিক সমান হয়ে যাবে। মোট সম্পদ আর মোট দায় যোগফল যখন সমান হবে তখন অনুমান করবা যে অঙ্ক সঠিক হয়েছে, যদি আর্থিক বিবরণী তৈরি করতে বলে তখন। কিন্তু সবসময় পুরো আর্থিক বিবরণী তৈরি করতে বলবে না। তোমাদের কোথায় কার কি প্রশ্ন আছে বলো। এই আর্থিক অবস্থার বিবরণীতে বলো কার কোথায় কি প্রশ্ন আছে। হ্যালো, আবার শুরু থেকে দেখো, দেখে প্রশ্ন থাকলে বলো। শুরু থেকে দেখে কোনো প্রশ্ন যদি কোথাও কারো থাকে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন আছে কোনো? नो सर। তাহলে এখন তৌহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম শুনতে পাচ্ছ? হ্যালো তৌহিদুল ইসলাম। 12,195 তৌহিদুল ইসলাম শুনতে পাচ্ছ? তৌহিদুল ইসলাম 12,195 কলেজ নম্বর। শুনতে পাচ্ছ তৌহিদুল ইসলাম? হ্যালো, 12,207 ফাজিন সাহিল। ফাজিন সাহিল শুনতে পাচ্ছ? 12,207। হ্যালো ফাজিন সাহিল শুনতে পাচ্ছ?
12,207 আজিম সাহিল। স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি স্যার? না বলো। স্যার পঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি 56,000 টাকা স্যার, এখানে উত্তরে দেখছি স্যার 28,000 টাকা। সেই 28,000 টাকা কোথা থেকে আসলো স্যার, এটাই বুঝতে পারতেছি না। 56,000 টাকা আগের অবচয় ধরা আছে, আর নতুন অবচয় ধরতেছ 28,000। পুঞ্জীভূত অবচয় বলে ছিল 56,000 র্যামেলের ক্রেডিটে, আর এখন অবচয় ধরতেছ 28,000 দিয়ে মোট অবচয় 84,000। 84,000 স্যার এই 28,000 টাকা স্যার কোথা থেকে আসলো, এটাই স্যার মিলে স্যার দেখতে পারতেছি না স্যার। সমন্বয়ে বলা আছে। সমন্বয়ে বলা ছিল যে যন্ত্রপাতির উপরে অবচয় ধরো 10%, 10%। এই জন্য যন্ত্রপাতির টাকার উপরে 10% অবচয় ধরবা। মানে স্যার যন্ত্রপাতি 2,80,000 টাকা আছে স্যার, সেখান থেকে 10% করবো। 10% করলে 28,000 চলে আসতেছে। এই 28,000 এখনকার অবচয়, আর তোমার পূর্বের অবচয় আছে, এতদিন ধরে অবচয় যা ধরেছো সেটা হচ্ছে 56,000। এইভাবে তোমার মোট অবচয়ের পরিমাণ হয়ে গেল 56,000 আর 28,000 মিলে 84,000 টাকা মোট অবচয় হলো। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে বলো। সাজিম শুনতে পাচ্ছ? 12,183। ঠিক আছে, চেষ্টা